হ্যালো এভরিওয়ান, আমাদের সবার জন্য রসায়ন যে সিরিজটা চলছে, তো সেখান থেকে আমরা ২৬তম দিনে পৌঁছে গেছি। যে দিনের মধ্যে আমাদের সবচেয়ে পরিচিত একটা যৌগ, এই যৌগটাকেই মনে হয় আমাদের গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সবাই ওর আসল নামেই ডাকে ওকে। ঠিক আছে, তো সেই মৌলটার নাম কি আসলে? সেটার নামটা হচ্ছে আয়রন ২৬। অলরেডি যারা এইচএসসি ২৬ ব্যাচ আছো, তো তোমাদের জন্য ব্যাচকে কিন্তু আমি অলরেডি আয়রন ২৬ বলে রেখেছি। তো কোবাল্ট যারা থাকবে, মানে ২৭ ব্যাচ যারা, তার কিন্তু কোবাল্ট ২৭ ব্যাচ বলে ডাকা আছে। আমি কিন্তু অলরেডি আমার অক্সিগেমের সাথে যারা কানেক্টেড, যারা কিন্তু আমার সাথে কন্টিনিউ করছো, তো তাদেরকে আমি এরকম করে নাম দিয়ে রাখি আর কি। তো এটা আমার কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ হয়। যাই হোক, এবার তাহলে আমরা চলে আসি যে আয়রন ২৬, অর্থাৎ ২৬ নম্বর এলিমেন্টের নাম হচ্ছে আয়রন। তো এই ২৬টা আসলে কি? তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর কি। বাট এইটার একটা ভর সংখ্যা আছে। ভর সংখ্যাটা কত? এর ভর সংখ্যা হচ্ছে ৫৬, যদিও এটা আছে 55.85, তো সেটাকে আমরা 56 বলে সমস্যা আসলে নাই, গেল আর কি। প্রিসাইজলি বলতে গেলে ওইটা বলতে হতো। এবার আসো, আয়রন আসলে অনেক পুরাতন মৌলগুলোর মধ্যে, মানে প্রথমের দিকে যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে এরকমটা, অনেক অনেক আগে। এটা আসলে ইতিহাস জানতে গেলে অনেক বহুত ইতিহাস আমাদের জানার দরকার নেই আপাতত। বাট এইটা সবচেয়ে আমাদের বহুল ব্যবহৃত হয় আর কি, বা জানাশোনার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় গেল। এবং আয়রনটা সবচেয়ে কোথায় কোথায় ইউজ হয় বলো তো? কনস্ট্রাকশন সাইডে বাড়ি বানাইতে গেলে আমাদের লোহা লক করে দরকার পড়তেছে, সেটার জন্য ইউজ হয়। তার মানে এই কনস্ট্রাকশন আর ইনফ্রাস্ট্রাকচার একই তো কাহিনীর মধ্যেই পড়লো মোটামুটি। তো স্টিল প্রোডাকশনের মধ্যে ওই স্টেনলেস স্টিলে যে কথা বলছিলাম, যেটাকে বানানোর জন্য আমাদের কার্বনেরও দরকার পড়ে, ক্রোমিয়ামেরও দরকার পড়ে, আবার এইটারও কিন্তু দরকার পড়ে আর কি। এর বাইরে আরেকটা অনেক পরিচিত জিনিস কি বলতো? আমাদের বডির মধ্যে হিমোগ্লোবিন আছে না? তো সেই হিমোগ্লোবিনের মধ্যেও কি আছে? আয়রন আছে আর কি। বুঝতে পারছো ঘটনাটা? তাহলে আমাদের রক্তের হিমোগ্লোবিনের মধ্যেও আয়রন আছে, স্টিলের মধ্যেও আয়রন আছে। আমাদের হচ্ছে ওই বাড়ির অবকাঠামো নির্মাণ যখন করতে যাইতেছি, তখনও কি রাখতেছে? আমাদের আয়রনটাকে লাগতেছে আর কি। আমাদের বডির যেমন ক্যালসিয়ামটার মাধ্যমে কঙ্কাল যেমন একটা অবকাঠামোটা ধরে রাখে, ঠিক সেরকমই তো একটা বিল্ডিংয়ের অবকাঠামো ধরে রাখার জন্য তো এরকম একটা আয়রনের একটা আগে তোমরা দেখছো না যে আগে আয়রন মাধ্যমে একটা কঙ্কালের মতো তৈরি করছে, তারপর সেখানে সিমেন্ট টিমেন্ট দিয়ে এটাকে একদম সুন্দর একটা শেপে নিয়ে আসছে আর কি। ঠিক সেরকম ঘটনাটা। এবার তাহলে চলো আয়রনের ফিজিক্যাল প্রপার্টিসটা ও নিজে কেমন, জাস্ট আয়রনটার কথা। আয়রন কিন্তু নিজে বাদামি কালারের কিন্তু না। তোমরা আয়রনের অক্সাইডগুলো দেখো, আসলে বাদামি কালারের অক্সাইড দেখছো, বাট আলটিমেটলি সেই আয়রনটা নিজে কেমন? সিলভারি গ্রে কালারের একটা মেটাল কিন্তু একটা আর কি। ঠিক আছে, এটাকে হচ্ছে ম্যাগনেটিক মেটাল বলতেছে। কেন? এটা হচ্ছে ম্যাগনেট শো করে। তোমরা দেখছো না চৌম্বকত্ব ধর্ম যে থাকে তাদেরকে, তাই তো? আচ্ছা, তো দেখি একটু কেমন ম্যাগনেট, সেটাও আসবো কথার মধ্যে, লিখবো আর কি। আগে লিখে নিয়ে আসি যে এটা হচ্ছে ডাকটাইল টাইপের, আবার হচ্ছে আর্থ ক্রাস্ট অ্যান্ড কোর, মানে পৃথিবীর কোরের মধ্যে আয়রনের মানে পরিমাণটা বেশি আছে, বা এটা আসলে আয়রন দিয়ে তৈরি, এরকম কিছু কথাবার্তা আসলে আছে। ঠিক আছে, বাট এটা বললাম যে মেটালে যে কথা বললাম, এইটা হচ্ছে কেমন মেটাল বলো তো? আয়রনটা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক পদার্থ আর কি। ফেরোম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে আয়রনটা আর কি। সো ফেরোম্যাগনেটিক আমরা আসলে সবাইকে পড়ি নাই, সবার সম্পর্কে আমরা জানি না আসলে ফেরোম্যাগনেট আর কি। ফেরোম্যাগনেটিক পদার্থ আসলে তিনটা, এটা কিন্তু এসএসসি এসএসসিতে আসে। ফেরাম মানে হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল। ঠিক আছে, আয়রন, কোবাল্ট, নিকেল। বুঝতে পারছো কথাটা? আমরা এই মুহূর্তে আয়রনটা কথা কিন্তু জানলাম। এবার আসো, এই আয়রনের যৌগগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার না? আয়রন কার কার সাথে বিক্রিয়া করে, কী কী যৌগ তৈরি করে আর কি। আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে আয়রন তার যৌগ তৈরি করে। আয়রন যৌগীকরণ তৈরি করার সময় সে এভাবেও তৈরি করতে পারে, এই যৌগটা যেমন তৈরি করে, পাশাপাশি সে আবার এই যৌগটাও তৈরি করে আর কি। এই দুইটাকে আবার মিক্সড করে নিয়ে আমরা কি বলতে পারি? Fe3O4 এরকম যৌগ কিন্তু তৈরি করতে পারে আর কি। ঠিক আছে, তো এইটা আসলে মিক্সড অক্সাইড, আর এটাকে ভাঙলে এরকম দুটো আলাদা করে অক্সাইড পাওয়া যায়। বুঝতে পারছি ঘটনাটা? আচ্ছা, এবং আয়রনের সবচেয়ে সবচেয়ে পরিচিত সবার কাছে একটা জিনিস দিয়ে আয়রন মানে সবচেয়ে বেশি পরিচিত, সেটা কি বলতো? সেটা হচ্ছে পরিচিত হচ্ছে মরিচা দিয়ে পরিচিত আর কি, তাই না? ওই যে তুমি দেখো না যে লোহার উপরে মরিচা পড়ে গেছে, তাই না? সে মরিচা আসলে কি? আয়রন যেটা থাকে, সেই আয়রন অক্সাইডের যে একটা উপরে একটা লেয়ার থাকে, তার সাথে নির্দিষ্ট সংখ্যক পানি যুক্ত হয়ে গিয়ে সেখানে গিয়ে মরিচা পড়ে যায় আর কি। সেই মরিচা আসলে কোনটা? এই যে Fe2O3 এর সাথে এন মোল পানি, এন অণু পানি, নির্দিষ্ট সংখ্যক একটা পানির অণু যদি মিলে গিয়ে তখন ওটার উপরে মরিচা পড়ে ফেলে আর কি। আর মরিচা যদি পড়ে যায় তখন আসলে কি, ওই যে আয়রনের যে
ধাতুটা দিয়ে তুমি একটা দা বটি বানাইছিলে না, তো সেটা আসলে কী হয়ে গেল, ক্ষয় হয়ে গেল আর কি। এটা ক্ষয় হয়ে গেলে কিন্তু আর ইউজ করার মতো একটা পর্যায়ে থাকে না। তো এই জন্য চেষ্টা করতে হবে যেন মরিচের জন্য না পড়ে আর কি, ঠিক আছে। তো মরিচের রোধ করার জন্য বা মরিচের জন্য না পড়ে এর জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তোমার যদি জানা থাকে তুমি চাইলে, বা তোমাদের এলাকার মধ্যে কে কোন ব্যবস্থাটা নিচ্ছে, তুমি চাইলে এটাকে কমেন্ট করে জানাইতে পারো আর কি। তো এই তো আমরা আজকে জানলাম আয়রন সম্পর্কে। তো 26তম দিনের পরে 27তম দিনে তোমাদেরকে সবাইকে 7:30-এ আবার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করতেছে আর কি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।